কুড়িগ্রামের একটা ছেলে মোবাইল বাইরে ঝুলায়, ইন্টারনেট নাই, কাজ করতেছে, ও ইনকাম করতেছে, তা নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে পরিবর্তন করছে। তা এটা একটা অদৃশ্য বিপ্লব ঘটেছে। এই তুমি কি করো, ফ্রিল্যান্সিং করে, এই যে একটা পরিচয় দিতে পারে, এই পরিচয়টা আমি বের করে দিচ্ছি। ফ্রিল্যান্সার নাদিয়া অথবা চরের মাস্টার, এইগুলো কি আসলে রক্ত মাংসের বাস্তব মানুষ নাকি আপনার জাস্ট কল্পনা? আপনি যে গল্পগুলোর কথা বললেন, এরা সবাই রক্তে গড়ার মানুষ। আমাদের আশেপাশের এই গল্পগুলো আসলে বাস্তব। অনেক কিছু লিখতে পারি না, অনেক কিছু লিখিনি, ঠিক আছে, সীমাবদ্ধতা আছে। তা এটাই হলো আমার মগজ ধোলাই যে তারা বলেছে আমি লিখতে পারিনি, ওই লেখায় আমার সীমাবদ্ধতা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। তা আমিও যখন ওই গ্রামে গেছি, তখন আমার মোবাইলের নেটওয়ার্কটায় আমাকেও গাছে উঠে কথা বলতে হয়েছে। গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান ভাই, উনি চলে গেছিলেন। উনি যাওয়ার পরে ওখানে টাওয়ার স্থাপন হয়। এখন আশেপাশের অনেক গ্রাম এটা সুবিধা পায়। যেই পেশায় আমি দেখি যে সম্মানটা যতটুকু পাওয়ার কথা ততটুকু তারা পায় না, তা সেই পেশাটাকে তুলে ধরি গল্পে গল্পে, সাহিত্যিক রূপ দিই। সে আমার কাছে মিষ্টি নিয়ে আসলো, অনেক মিষ্টি। মনে আছে আপনি বলছিলেন যে তুমি হাঁপাচ্ছ কেন? আমি বললাম যে হ্যাঁ মনে আছে। আসলে হাঁপাচ্ছিল কেন? কাকি ভাই আমি তখন আমার ভালোবাসার মানুষটা নিয়ে পলাচ্ছিলাম, আর এদিকে হলো আপনার ফোন, তা ওই সময় আপনার সাথে কথা বলছিলাম। বাদলের কারাবাস, এই যে একটা মানুষ তাজমহল দেখতে যায় নামের ভুলে, বাদল সিং এর জায়গায় বাদল ফারাজিরে, এবং 18 বছর ধরে সে জেল, প্রথমে ভারত পরে বাংলাদেশে, এখনো তার মুক্তি মেলেনি। একটা মুক্তিযোদ্ধা তার ভালোবাসার মানুষের চিঠি ও ছবি নিয়ে 50 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, এখনো বিয়ে করিনি। শুধুমাত্র তার ওই ভালোবাসার মানুষটাকে কথা দিয়েছিল যে দেশ স্বাধীন করে তোমাকে বিয়ে করব স্বাধীনভাবে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি দ্য বুকস কর্নার আয়োজিত মগজ ধোলাই নামে স্পেশাল পডকাস্টে। আজকে আমাদের এই পডকাস্টে যিনি আসেন তিনি হচ্ছেন রাহিতুল ইসলাম। তিনি বাংলাদেশের আইসিটি সাংবাদিকতার জগৎকে একটা ভিন্ন লেভেলে নিয়ে গেছেন। তিনি আইসিটি সাংবাদিকতার পাশাপাশি তিনি কিন্তু এখন লেখক বনে গেছেন। এই যে আমরা যে তথ্য প্রযুক্তির মানুষগুলোকে দেখি, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং যারা করেন বা তথ্য প্রযুক্তির যারা ধারক বাহক, তাদের গল্পগুলোকে তিনি ইনফরমেশন এবং ডাটা থেকে কিভাবে রোম্যান্টিক গল্পে রূপান্তর করেন, সেই মানুষ রাহিতুল ইসলাম আমাদের আজকের এই বিশেষ পডকাস্ট মগজ ধোলাইতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন। আমরা তাকে পেয়ে তার যে এই যে রূপান্তরটা, অর্থাৎ একটা ছোট্ট গল্প থেকে, অর্থাৎ ছোট্ট একটা 600-700 ওয়ার্ডের একটা সাংবাদিকতার যে একটা খবর, সেই খবর থেকে, নিউজ থেকে তিনি কিভাবে এটিকে উপন্যাসে রূপ দেন এবং সেই উপন্যাস কিভাবে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে আজকে টেলিফিল্ম অথবা ওটিটিতে যায়, এবং সেই যে রূপান্তরটা, এটি নিয়ে আমরা আসলে গল্প শুনবো। এবং বাংলাদেশের এই যে যে পরিবর্তন তথ্য প্রযুক্তিতে, যেখানে নেটওয়ার্ক ছিল না তার লেখায় সেখানে নেটওয়ার্ক গিয়েছে, যেখানে আপনার হচ্ছে মানুষ সঠিকভাবে মোবাইলই ব্যবহার করতো না, সেখানে এখন অসংখ্য মানুষ ট্যাব, তারপর হচ্ছে আপনার অ্যাপল কম্পিউটার অথবা পিসি ব্যবহার করে কিন্তু তারা কাজ করছেন। এই যে তথ্য প্রযুক্তি অঙ্গনে যে পরিবর্তন, সেটি তার অনেক লেখার মাধ্যমে হয়েছে। চলুন তাহলে আমরা আজকে আমন্ত্রণ জানাই রাহিতুল ইসলামকে। কেমন আছেন? এই যে ভালো। প্রথমেই যেই জানাটা লোভ সংবরণ করতে পারছি না, সেটি হচ্ছে মানুষ আইসিটি বলতে বোঝে হচ্ছে ডেটা, জাস্ট হচ্ছে একটু কাঠখোট্টা, যে সেই মানুষগুলো মনে হয় তাদের মনের মধ্যে রস নাই, কাঠখোট্টা জীবনযাপন করে, যান্ত্রিকতা, যন্ত্রের মধ্যে থাকে। তার মধ্যে কিভাবে আপনি রোমান্টিকতা খুঁজে পেলেন বা এই ভালোবাসার রসবোধ ঢুকিয়ে দিলেন? ওই যে আপনি যেটা বললেন যে মানুষ তথ্য প্রযুক্তি বলতে ডেটা বা ফিগার বোঝে, এই ভিতরে একটা না বোঝার অনেক একটা বড় দিক হচ্ছে এই যে যারা তথ্য প্রযুক্তিতে কাজ করে, তাদের তাদেরও পিছনের একটা গল্প আছে, তাদের একটা স্ট্রাগল আছে। তারা তাদের ওই গল্পটা আমি তুলে ধরি। যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা ফ্রিল্যান্সার, তারও তো গল্প আছে, তার প্রেম আছে, তার পরিবার আছে, তার তার আলাদা একটা জীবন আছে। ওই জীবনটাইকে আমি হলো মানে একটা সাহিত্যিক রূপ দিই, যেটা মানুষ সহজভাবে পড়তে পারে এবং জানতে পারে যে তথ্য প্রযুক্তি আসলে কঠিন না, যদি জানা থাকে, যদি ওটাকে সহজভাবে তুলে ধরতে পারি, পাঠকরা সেটা খুব সুন্দরভাবে
ওটা বুঝতে পারে। এবং আপনার কারণে যেটি আসলে এই মানে আমাদের এখানে এস্টাবলিশ হয়েছে যে বিশেষ করে পেশাগুলো ধরে ধরে আপনি লেখেন, এবং অনেক পেশা যেখানে একটু আমরা আন্ডারমাইন করতাম বা তারা তো পরিচিত না, কিন্তু পেশা হিসাবে অনেক বেশি সফল তারা, সেই ক্ষেত্রে আপনি অনেক বড় ভূমিকা রেখেছেন। এই চিন্তাটা কিভাবে আসলো যে আমি শেফদের নিয়ে লিখবো, কল সেন্টারে অপরাজিতা বা কল সেন্টারে যারা কাজ করেন তাদের জীবন যুদ্ধ বা তাদের জীবনটাকে উপন্যাসে রং দিব? আসলে পেশা নিয়ে লেখার কারণটা হচ্ছে আহ, যেই পেশায় আমি দেখি যে সম্মানটা যতটুকু পাওয়ার কথা ততটুকু তারা পায় না, তা সেই পেশাটাকে তুলে ধরি গল্পে গল্পে, সাহিত্যিক রূপ দিই, যেটাকে মানুষ বুঝতে পারে যে হলো আসলে এই পেশাটা কতটা গুরুত্বপূর্ণ। যেরকম আপনি বললেন কল সেন্টারের অপরাজিতা, কল সেন্টারের পিছনের গল্প আমরা বলি না। তা এই গল্পটা লেখার কারণ হলো যে একটা ছেলে বা মেয়ে যে 8 ঘন্টা যে মানুষের সাথে কথা বলে, অনেক সময় মানুষ বিরক্ত হয়, কাজের সময় হয়, কাজের সময় ফোন দেয় যে এটা লাগবে স্যার, ওটা লাগবে, এটা বলো তার জব। এই জবটাকে সে এই জবটা করে বিধায় তার পরিবার চলে, কিন্তু আমরা বলো অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু এই যে খারাপ ব্যবহার করি, এটা যাতে না হয় এই জন্য এই বইটা। আমাকে একজন বড় মানুষ বলেছিলেন যে তোমার এই বইটা পড়ার পরে আমি যত বড় মিটিংয়েই থাকি, আমাকে কেউ এরকম ফোন দিলে আমি খুব সুন্দরভাবে বলি যে পরে ফোন দিয়েন, এখন কথা বলতে পারছি না। ঠিক তার আছে, মানে বড় পরিবর্তন। হ্যাঁ। তা এই যে মানুষ পড়ার পরে জানে যে ওদের পিছনের গল্পটা, ওদের কষ্টটা, এটাই ওর রুজি রুটি, এটা দিয়েই তার পরিবার চলে, তার সাথে একটু ভালো ব্যবহার করলে আমাদের ক্ষতি নাই। তাই এই পেশাগুলোকে আসলে আমাদের একটু মানে সম্মান দেওয়া উচিত যার যার জায়গা থেকে। মানে দেখা গেলো যে এটা সাহিত্যিক কাজ করার পাশাপাশি আবার সামাজিক পরিবর্তনের ভূমিকা হ্যাঁ, রাখছে। অবশ্যই, কারণ হলো মানে কল সেন্টারে কাজ করে লাখ লাখ ছেলে মেয়ে, তাদের তারা মানে সব সময় একটা মানে কানে হেডফোন বলেন বলেন, তাদের একটা আম, মানে 8 ঘন্টা একটা প্রেশার যায়, তারা যে কাজটা করতেছে এটা মানে তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং মানে অনেক তথ্য তারা। সেক্ষেত্রে আপনার কাছ থেকে যদি একটু শুনি, এরকম কতগুলো পেশা নিয়ে আপনি উপন্যাস বা গল্প লিখেছেন? মানে আমার গল্পগুলো যেরকম আউটসোর্সিং ও ভালোবাসার গল্প, এটা হলো লিখছিলাম একটা পেশা নিয়ে, ফ্রিল্যান্সিং পেশা, যেই পেশাটা মানুষ সহজে বুঝতো না। অনেকে ভাবতো ফ্রিল্যান্সিং কি, এটা বোঝাইতে হয়েছে। এবং একটা মিথ বা একটা কথা প্রচলন আছে যে আগে ফ্রিল্যান্সারদের কাছে বিয়ে টিয়ে দিতেও অনেকে হ্যাঁ, লজ্জা বোধ করতো। এটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা নিয়ে অনেক কথা এখনো হয়, এখন একটু কম হয়। আমি যখন লিখছি তখন বেশি হতো যে এটা কি, একটা ছেলে বা একটা মেয়ে কম্পিউটারে কি করে, হ্যাঁ, সারাদিন বসে বসে। তাই এটা একটা কৌতূহল ছিল। এবং হলো আহ, অনেক ব্যাংক বুঝতো না কেন টাকা আসতেছে অনেক সময় তারা হতো যে এটা, নানা ধরনের হ্যাসেলও হ্যাঁ, করতো। হ্যাসেল হতো। এটা লিখতে 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 এক সময় এটা মানুষের কাছে একটা মানে সহজ হয়ে গেছে, আসলে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায়। এবং আপনার গল্পের পরে তো অনেকে বেশি অনুপ্রাণিত হয়েছেন। হ্যাঁ, গল্পের পরে হয় কি মানে যে এটার একটা আগ্রহ থাকে যে এই যে একটা পেশা ফ্রিল্যান্সিং, এটা নিয়ে উপন্যাস হইতে পারে। হ্যাঁ, এটা মানুষের কাছে নতুন, সেটা পড়ার তারপর পরে এর জানে। কারণে তো সরকারের অনেক পলিসিও পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অনেক পলিসি পরিবর্তন করেছে, অনেক ওরা একটা স্বীকৃতিও পাইছে, যেটা হলো ফ্রিল্যান্সিং কার্ড। হ্যাঁ, এই কিছুদিন আগে প্রধানমন্ত্রী আবার ঘোষণা দিয়েছে 2 লাখ ফ্রিল্যান্সার কার্ড বিতরণ করবে। তাই এটা পরিবর্তন তো একবারে আসে না, আস্তে আস্তে এবং আসে। আরেকটা সবচেয়ে মজার ব্যাপার যেটা আসলে আপনার প্রচ্ছদেও দেখা গেছে অনেক ফ্রিল্যান্সারদের বা এই যে পেশা সংশ্লিষ্ট ব্যক্তিদের তুলে আনেন, এই আইডিয়াটাও কি আপনার? হ্যাঁ, মানে যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করি, এই সেক্টরের খুঁটিনাটি জানি, আর জানি বলেই এই সেক্টরকে কিভাবে সহজভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, যাতে একটা গৃহিণী থেকে শুরু করে একটা প্রবীণ পর্যন্ত জিনিসটা বুঝতে পারে সহজভাবে। তা ওইটারই চেষ্টা করি আর কি, মানে পৌঁছানোর আর কি। সেক্ষেত্রে যদি আমরা একটু গল্পটা এইদিকে নেই, যে এই যে আপনি লেখেন ফ্রিল্যান্সারদের নিয়ে আউটসোর্সিং এর গল্প, আগে অনেক স্টোরি কম ছিল, আপনি তো অনেকগুলো গল্প লিখেছেন বা সঠিক তথ্য উপস্থাপন করেছেন। কি অবস্থা এখন আউটসোর্সিং এবং যারা ফ্রিল্যান্সিং করে? আসলে এটা হলো মানে যারা আমাদের বাংলাদেশে এটা খুব ভালো
অবস্থা, ছেলেমেয়েরা মানে আমি বলবো যে বাংলাদেশে একটা অদৃশ্য বিপ্লব ঘটেছে যেটা কেউ জানে না। যারা মানে ম্যাক্সিমাম তরুণ তরুণী নিজ নিজ জায়গা থেকে নিজ চেষ্টায় তারা সফল হচ্ছে, এরা বলো কাউরের সহযোগিতা পাচ্ছে না। এরা দেখা যাচ্ছে, আমি দেখছি কুড়িগ্রামের একটা ছেলে হলো মোবাইল বাইরে ঝুলায়, ইন্টারনেট নাই, কাজ করতেছে, ও ইনকাম করতেছে, তা নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে পরিবর্তন করছে। তা এটা একটা অদৃশ্য বিপ্লব ঘটেছে, যেটা হলো এই তরুণরা এবং এই ঘটিয়েছে। বিপ্লবেও তো আপনার বলা যায় যে একটা বড় অবদানও আছে। হ্যাঁ, অবদানটা আসলে কি, মানে ওরা মেন্টালি ভাবে ফ্রি হয়ে গেছে, মানে জবাবদিহিতা নাই যে এই তুমি কি করো, ফ্রিল্যান্সিং পড়ালেখা করি, বাদ দিয়ে কি করতেছো, ফ্রিল্যান্সিং করি, অথবা এটার হ্যাঁ ভবিষ্যৎ কি। ফ্রিল্যান্সিং করি, এই যে একটা পরিচয় দিতে পারে, এই পরিচয়টা আমি বের করে দিচ্ছি যে তাদেরকে যাতে হলো কোনো হ্যাসেল না তবে নিতে হয়। সাংবাদিকতা হোক, আমরা সাংবাদিকতায় পরে আসবো, তার আগে যদি একটু এই যে রোমান্টিক উপন্যাস বলি বা গল্প বলি, এই যে তুলে ধরার সময় আসলে অনেকেই তো আমরা এরকম লেখার চেষ্টা করি, অনেকে লেখেনও। আপনার লেখায় দেখা যায় যে ফার্স্ট স্টোরিটা আমরা পাই প্রথম, একেবারে সবাই অবাক হয়ে যায়, অনেক সময় জাতীয় পত্রিকার ফার্স্ট পাতায় চলে আসে, এবং তথ্য প্রযুক্তির এই গল্পগুলো যে ফার্স্ট পাতায় আসতে পারে এটাও একটা বড় অনুকরণীয় বিষয়। তার চেয়েও বড় বিষয়, এই গল্পটার সোর্স আপনি কিভাবে ডেভেলপ করেন, মানে তথ্যটা কিভাবে পান? আসলে যে গল্প লেখে তার কাছে গল্প এমনিই চলে আসে, ঠিক আছে, আমার কাছেও ওভাবে আসে। আমি চলে যাই, দেখা যাচ্ছে গল্প পাই, একটা জেলায় দেখা যাচ্ছে 2টা গল্প বা 5টা গল্প পেয়েছি, দেখা যাচ্ছে আমি যেই তথ্য পেয়েছি তার মধ্যে 3টা গল্প মানে যেই তথ্য পেয়েছি ওই তথ্যর সাথে মেলে না, ওই 3টা বাদ দিয়ে দিই, বাকি 2টা করি। এই গল্পগুলো আসলে লেখার কারণ হলো মানুষকে অনুপ্রেরণা দেওয়া। যেমন ধরেন কুমিল্লার একটা স্টোরি লিখছিলাম, ওটা লেখার জন্য গিয়েছিলাম। ছেলেটার নাম জোবায়ের। সেই ছেলেটা এক আঙ্গুল দিয়ে কাজ করে, হ্যাঁ, এক আঙ্গুল দিয়ে কাজ করে এবং মাসে সে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করে। তা এই ছেলেটা যদি 30 হাজার টাকা 50 হাজার টাকা ইনকাম করতে পারে, তাহলে আমাদের 4 হাত পা আছে, আমরা ভালো আছি, আমরা কেন পারবো না? এই যে একটা মানে সাহস, একটা অনুপ্রেরণা, একটা লজ্জা, যা দ্বারা তরুণরা হতাশ না হয় যে ও পারলে আমি পারবো না, এই যে একটা মনের ভিতরে একটা সেট করা যে আমি পারবো, ঠিক আছে, এই জন্যই এই গল্পগুলো লেখা। আমরা যে গল্পটা ছিলাম, আরেকটু বিষয় যদি আমরা একটু বলি, তিনি কিন্তু আসলে তার লাইফটা শুরু করেছিলেন সাংবাদিকতা হিসাবে, অর্থাৎ আইসিটি তার সাংবাদিকতার মেইন ক্ষেত্র, সেটি নিয়েও গল্প করব। তার আগে এই যে আইসিটি সেক্টর নিয়ে আমরা আসলে কথা বলছি, সেই জায়গাটায় এই যে ধরেন ফ্রিল্যান্সার নাদিয়া অথবা চরের মাস্টার, এইগুলো কি আসলে রক্ত মাংসের বাস্তব মানুষ, নাকি আপনার জাস্ট কল্পনা? না, আমি যাদেরকে নিয়ে লিখি, আসলে আমি মানে এক কথায় বলতে চাই, আমি পাঠকদের মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি যেটা দেখাই বাস্তব, যাতে ও কিছু করতে পারে। আপনি যে গল্পগুলোর কথা বললেন, এরা সবাই রক্তে গড়ার মানুষ, আমাদের আশেপাশের, আমি বলবো এসব হলো এদের প্রতিনিধি। তাদের গল্পটা মানে আমি আশপাশের থেকেই পাই। আপনি এই গল্পগুলো আসলে বাস্তব, কোনোটা মানে কাল্পনিক না আসলে। সেক্ষেত্রে এই যে কল্পনায় নিয়ে যাওয়া, কারণ নর্মালি একটা মানুষ সে কাজ করছে এবং এই পেশাগুলো তো পরিচিতও না, এই সাহসটা, অথবা আমরা যদি আরেকটু অন্যভাবে বলি যে একজন আইসিটি জার্নালিস্ট হিসেবে উপন্যাস লিখবেন এবং এই তাদের নিয়ে, এই ভূতটা মাথায় আসলো কিভাবে? আসলে কারণ এই ট্রেনটা তো আপনার নতুন একেবারেই। হ্যাঁ, আমি আসলে দেখলাম যে তথ্য প্রযুক্তি সাংবাদিকতা করতে এসে দেখলাম যে এই সেক্টরের মানুষ অনেক কিছু জানে না, অনেক অজানা তথ্য, মানে তাদের কাছে অনেক কিছুই অজানা। মানে তারা তথ্য প্রযুক্তি মানেই একটা ভয় কাজ করে যে এইখানে সফটওয়্যার বা হ্যাকিং বা হলো অনেক কিছু থাকে, হ্যাঁ। তা ওই শব্দগুলোকে আমি হলো সাহিত্যর রূপ দিই, যাতে এটা সহজভাবে, ওই যে আগেও বলছি, একটা গৃহিণী থেকে শুরু করে একটা প্রবীণের কাছে যাতে সহজভাবে এটা তুলে ধরতে পারে, সেই কাজটাই করি, সেই চেষ্টাই করি, যাতে এই সেক্টরটাকে ভয় না পায়, সামনের দিকে এগিয়ে এগিয়ে যায়। এই যে এখন মানুষ হলো আস্তে আস্তে এআই এর দিকে যাচ্ছে। ঝুঁকছে,
তা এটা হলো আস্তে আস্তে নিজেকেও পরিবর্তন করে ফেলতেছে। যেহেতু এআই এর কথা বললেন, এই বিষয়ে জানার যে বিষয়টা সেটা হচ্ছে এখন কিন্তু তথ্য প্রযুক্তির যুগে অনেক পরিবর্তন হয়েছে এবং আমরা এখন এআই এর সাথে পাল্লা দিয়ে এগুচ্ছি। সেই ক্ষেত্রে আগের সময়ের যে সাংবাদিকতা বা হচ্ছে লেখালেখি অথবা এখনকার এআই এর যুগের যে পরিবর্তনটা, এটার সাথে কথা সাহিত্যের পরিবর্তনটা কতটা খাপ খাওয়ানো গেছে বলে মনে করেন? আসলে আমরা তো আহ, যেটা লিখি, যেটা ভাবি, ঠিক আছে, আমাদের তো যুদ্ধটা বলো এআই এর সাথে না, আমাদের যুদ্ধটা হলো মেধার সাথে আর যান্ত্রিক ত্রুটির সাথে। রাইট। ঠিক আছে, আমরা এআই এর কাছ থেকে সহযোগিতা নিব, কিন্তু আমরা নিজেদের আবেগ দিয়ে সেটাকে হলো উপস্থাপন করব। তা সামনের দিনগুলোতে আমরা মানে আমাদের এই মানে আমরা এআই এর সাথে যুদ্ধ, এটা না, আমরা এআই কে আমরা মানে সব আইটি কে আমরা স্বাগত জানাবো, সাথে কিন্তু নিয়েই যুদ্ধটা আমরা হবে চলবো, মেধার সাথে। কিন্তু আমাদের আবেগ বিবেক সব আমাদের ভিতরেই রাখতে হবে এবং ওগুলো কাজ করাতে হবে। সেই ক্ষেত্রে আবেগ বিবেক এবং আমরা যদি টেক ফিউশনের কথা বলি, যে নতুন একটা টার্ম বলা চলে সাহিত্যাঙ্গনে আপনার মাধ্যমে পরিচিত হয়েছে, এর শুরুতে কি মনে হয়েছিল যে এরকম একটা টেক ফিউশন আসলে বা একজন টেক ফিউশন রাইটার হিসেবে নিজেকে পরিচিত করাতে পারবে? না, আমি আসলে এই সেক্টর নিয়ে যেহেতু লিখি, আমি চাইছি যে টেকনিক্যাল পার্টগুলো আমি মানুষের কাছে সহজভাবে পৌঁছাই, দেওয়াটা, মানে এটা কিভাবে দেওয়া যায়, তা আমি ওইটাই ভাবছি যে এটা যদি গল্পে গল্পে দেওয়া যায়, এটা মানুষ তো, আমরা তো গল্প পড়তে ভালোবাসি, একটা মানে রোমান্টিক গল্প আমরা বেশি পড়ি, হ্যাঁ। তারপরে একটা এই যে হ্যাকার হিমেল, আমার একটা বই, যে শুরুতেই একটা হ্যাকার আছে, কিন্তু এর বইয়ের ভিতরে এটা উপন্যাস হলে কি হবে, এর মধ্যে সচেতনমূলক অনেক আছে, যে কি করতে হবে কি করতে হবে না, কিভাবে কাজ করে, মানে একটা, মানে সব কিছুর ভিতরে, মানে উপন্যাস দেখতেছেন আপনি, কিন্তু উপন্যাসের ভিতরে আপনার তথ্য প্রযুক্তি, একদম ইনফরমেশন, মানে সচেতনতা সবই আছে। সচেতনতা সবই আছে। ঠিক আছে, একটা মানুষ পড়লে সে হলো যেমন রোমান্টিক একটা ভাব আসবে, যেমন নিজের ভিতরে একটা সাহস আসবে, হ্যাঁ, কোনো কিছু ভয় পাবে না, হ্যাঁ, আবার বড় হওয়ার স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন, সব সমাজে কিছু কিছু মিলাই করারও আর কি। ইন্সপিরেশন আসবে। আমরা যেই বিষয়টি নিয়ে গল্প করছিলাম, রাহিতুল ইসলাম কিন্তু একই সাথে তার ফার্স্টে যে স্টোরিটা কোনো একটা পত্রিকায় আসে এবং তিনি প্রথম আলোতে কাজ করেন, যেটি বাংলাদেশের নামি দামি পত্রিকা, এবং তিনি শুরু থেকেই কিন্তু এখানে আছেন এবং এছাড়াও নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রাখেন। যেই জন্য আসলে কথাটা বলা, সেটি হচ্ছে এই যখন একটা পত্রিকার অর্থাৎ কাগজে স্টোরিটা আসে, সেটি নিয়ে গল্প করেন এবং সেই গল্পটা ইতিমধ্যে আবার এখন ওটিটি প্ল্যাটফর্মে কখনো নাটক হয়ে যায় এবং তার যে বইয়ের গল্প বা লেখা, সেখান থেকে কিন্তু বাংলাদেশের জনপ্রিয় যদি বলেন অভিনেতা আফরান নিশো, মেহজাবিন তার নাটক অভিনয় করেছে। এই গল্পটা একটু শুনতে চাই। আসলে যে রূপান্তরটা এরকম, ফার্স্টে একটা কাগজে আসলো, তারপরে ওটাকে বড় উপন্যাস হলো, আবার উপন্যাস থেকে আবার সেটি এখন চলচ্চিত্র বা নাটকেও রূপ নিচ্ছে। আসলে আমরা, আপনি জানেন যে আমরা পত্রিকায় কাজ করি, সেটা হচ্ছে আপনার জীবনটা আমি 600 ওয়ার্ডের মধ্যে আনতে পারবো না। আমার একটা লেখার একটা ওয়ার্ডের একটা সীমাবদ্ধতা থাকে, হ্যাঁ। তা 600-700 ওয়ার্ডের ভিতরে আপনার পুরো গল্পটা আমি তুলে ধরতে পারবো না। আমি যখন দেখি যে আমার এই গল্পটা পাঠক পছন্দ করছে, আরও জানতে চাই, হ্যাঁ, এই বিষয়ে, তখন আমি ওইটা একটা উপন্যাসের রূপ দিই। রূপ দেওয়ার পরে যখন দেখি যে বইটাও ভালো চলতেছে, এটা নাটক টেলিফিল্ম হলে ভালো হয়, তখন সেটা হলো নাটক ফিল্ম টেলিফিল্ম হয়ে যায়। তাতে কি হয় যে আপনার যে মানে পাঠক পত্রিকায় দেখতেছে, অনলাইনে দেখতেছে, সেটাই আবার বইয়ে রূপান্তর হচ্ছে, আবার সেটা নাটক টেলিফিল্মে দেখছে, পাঠকগুলো পদে পদে মেসেজ পাচ্ছে, ভিজুয়ালি পাচ্ছে, পড়তেছে, ঠিক আছে, সবভাবেই মেসেজটা পাচ্ছে। সেক্ষেত্রে এই স্টোরিটা একটু বলবেন, যে মানে এটা একটু পেছনের গল্প হবে, যে ধরেন আপনি একটা উপন্যাস লিখেছেন বা কোনো একটা গল্প কাগজে লিখেছেন, কাগজেরটা তো ফিডব্যাক পানি, কিন্তু ওই নাটকটায় রূপান্তর হবে সেটি আসলে কিভাবে, মানে অন্য কেউ পড়ে কি আপনাকে ফোন করেছে, কোনো পরিচালক বা কিছু? হ্যাঁ, এরকম ফোন প্রতিদিনই পাই। হ্যাঁ, আপনি যে বললেন আমার নাটকে এই যে অভিনয় করে আরফান নিশো, মেহেজাবিন, তানজিন তিশা, খায়রুল বাশার সহ অনেকেই কাজ করছে। তা এই যে
তারা তাদের এই অভিনয়টা যখন সে বই থেকে পর্দায় ফুটাই তোলে, এটা বলো একটা বড় ব্যাপার। আর বইয়ের কন্টেন্ট সবসময় ভালো হয়। হ্যাঁ, আমরা হলো নাটক সিনেমা যতই মনে করেন দেখি, যখন শুনি যে এটা উপন্যাস অবলম্বনে, তখন আমাদের আগ্রহটা বলো অনেক গুণ বেড়ে যায়। আর একটা সমাজ বলো পরিবর্তন হয় এই নাটক সিনেমা সাহিত্য এটার কারণে। আমরা যদি মনে করেন যে এই কন্টেন্টগুলো যদি পর্দায় পাঠকের সামনে দর্শকের সামনে যদি তুলে ধরতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের তরুণরা অনেক ভালো মেসেজ পাবে এবং নিজেদেরকেও শুধরায় নিবে। সেক্ষেত্রে পাশাপাশি সামনের দিনে কি চলচ্চিত্র হবে বা এরকম কোনো কিছু নিয়ে ভাবছেন? হ্যাঁ, অনেক কিছু সামনের দিনগুলোতে অপেক্ষা করছে, এটা চমকই থাক, এটা আপনারা বিভিন্নভাবে জানতে পারবেন, তবে কাজ চলছে। একই সাথে আমরা যেটি বলছিলাম যে রাহিতুল ইসলামের গল্প কেবল কিন্তু ছোট ছোট স্টোরিকেই আসলে তিনি তুলে ধরেন না, আইসিটি সেক্টরকে, অর্থাৎ এই তথ্য প্রযুক্তি সেক্টরকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা আসলে মূল ভূমিকা পালন করেছেন তাদের নিয়েও কিন্তু তারা আইসিটি হিরোজ, অথবা আমরা যদি একটু বলি যে বড় বড় যারা মানুষ ছিলেন তাদের নিয়েও কিন্তু তিনি লিখেছেন, যেমন জামিলুর রেজা চৌধুরী, শাহেদ মোস্তাফিজ, এই যে মানুষগুলো, এবং এই মানুষগুলো তুলে ধরার কারণটা আসলে কি, মানে এইটা কিভাবে চিন্তা আসলো যে তাদের পরিচিত করে মানুষকে অনুপ্রেরণা করা নাকি? না, আসলে দেখেন, আমি তথ্য প্রযুক্তি সেক্টরে কাজ করি। এখন তথ্য প্রযুক্তি যাদের হাত ধরে বাংলাদেশে আসছে, তাদেরকে যদি আমি পরিচয় করায় না দিই, তাহলে এটা হলো মানে এক কথায় যদি খারাপভাবে বলতে হয়, বেইমানি হয়ে যাবে। তা আমি হলো চেয়েছি যে আমাদের দেশে বাংলাদেশে যাদের হাত ধরে তথ্য প্রযুক্তি এগিয়ে গেছে বা তথ্য প্রযুক্তিতে যারা অবদান রাখছে, তাদের গল্প, তাই সেই নায়কদের পরিচয় করায় দেওয়ার জন্য। তাই এর মধ্যে আবদুল্লাহ এস কাফি আছে, এস এম কামাল আছে, তিনি মারা গেছেন, সায়েদা মুস্তাফিজ আছে, বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার, জামিল রেজা চৌধুরী স্যার আছে, তিনিও চলে গেছেন। তা এই যে তাদের মানে তাদেরকে পরিচয় করাই দেওয়াই ছিল আমার হলো মূল উদ্দেশ্য, যাতে বাংলাদেশের তরুণ প্রজন্ম জানুক যে আমরা আজকে যে সহজ ইন্টারনেট পাচ্ছি, কম্পিউটার পাচ্ছি, ল্যাপটপ পাচ্ছি, মোবাইল পাচ্ছি, কারা কিভাবে ছিল আসলে, তার হ্যাঁ। পিছনে, সেই নায়কদেরকে আমি পরিচয় করাই এই ক্ষেত্রে যদি আমরা একটু আমাদের আজকের প্রোগ্রামের সাথে একটু মিলাই, যে এই যে আমরা এই মানুষগুলো তো আমাদের কিন্তু মগজকে ধোলাই করতে, বিশেষ করে আমরা যদি বলি যে মগজে পরিবর্তন আনতে কাজ করেছেন তারা, বা আপনার এই যে গল্পগুলো বা বিভিন্ন গ্রামে যখন যান, তাদের এই আয়োজনগুলো আপনার মগজে কিভাবে আসলে বিচ্ছে, বা কিভাবে তাদের খুঁজে পেলেন বা লেগে আছে? দেখেন, আমি যাদেরকে নিয়ে লিখছি, আপনার কাছে শুনলে মনে হবে বিষয়টা সহজ, তারা খুব সহজেই বাংলাদেশে এগুলো করতে পারছে। আসলে না, তারা পদে পদে যুদ্ধ করছে, তারা পদে পদে বোঝানোর চেষ্টা করছে যে এটা আনো, এটা হোক বাংলাদেশে, এটার ট্যাক্স কমাও, এটার ই ফ্রি করো। এখানে নেট নাই, নেট যা, এখানে এখানে বিদ্যুৎ হ্যাঁ, নাই, বিদ্যুৎ যা। এখানে তাদের অবদান অনেক বেশি। এটা আমরা বলি না, অনেক কিছু লিখতে পারি না, অনেক কিছু লিখিনি, ঠিক আছে, সীমাবদ্ধতা আছে। তা এটাই হলো আমার মগজ ধোলাই যে আমি মানে আমার মনে পড়ছে যে তারা বলেছে আমি লিখতে পারিনি, ওই লেখায় আমার সীমাবদ্ধতা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। সেক্ষেত্রে যদি একটু বলি যে আমরা যদি একটু ইতিবাচক জায়গাটায় গল্পটা নেই, যে কাদের আসলে গল্পগুলো আপনাকে অনেক বেশি এখনো মনে ভাবায় যে এই মানুষটাকে নিয়ে লিখতে না পারলে আমি বোধহয় ব্যর্থ, তাদের নিয়ে লিখেছেন বা ওই গ্রামে চলে গেছেন, এরকম দু একটা গল্প। হ্যাঁ, মানে এই যে তথ্য প্রযুক্তির নায়ক সিরিজ যেটা বললেন, এই যে এদেরকে নিয়ে না লিখলে মনে হতো যে আমি পরিপূর্ণ মানে তথ্য প্রযুক্তি নিয়ে মানে লেখক হিসাবে যেটা আপনি পরিচয় করাই দিন, এটা হতে এই পারে। যে একটু আগেই কিন্তু আমরা গল্প শুনেছিলাম, আমি আসলে আমার মাথায় ধরে না, আপনারও নিশ্চয়ই অবাক হয়েছেন যে এটা কি আসলে ভাবা যায় যে একটা ছেলের বাসায় ঢুকলে নেট পাওয়া যায় না, সে বাইরে এসে আপনার হচ্ছে মোবাইলটা কোনো জায়গায় আপনার হচ্ছে টাঙিয়ে অথবা হচ্ছে বেঁধে কাজ করে, এই মানুষগুলোকে খুঁজে খুঁজে কিন্তু কাজ করেছেন বা তুলে এনেছেন হচ্ছে আমাদের রাহিতুল ইসলাম রুয়েল। একটু কি বলবেন যে এই রকম যেই মানুষগুলো আছে যাদের কথা এখন আপনার মাথায় বিধে আছে, যে কিভাবে আসলে সম্ভব আমাদের এত এত সুযোগ,
তারপর আমরা পারি না, ওরা পেরেছে। যেরকম ওই যে শুরুতে আপনি একটা কথা বলছিলেন যে হলো মধুপুর বনে আমাদের হলো কিছু আদিবাসী এরা হলো তরুণ যারা গাছে উঠে ফ্রিল্যান্সিং করতো ইন্টারনেটের অভাবে, ওখানে কোনো নেট মানে ছিল উপরে না। উঠলে নেট পাইতো আর কি। হ্যাঁ, উপরে নেট পেতো। তা আমিও যখন ওই গ্রামে গেছি তখন আমার মোবাইলের নেটওয়ার্ক নেই, আমাকেও গাছে উঠে কথা বলতে হয়েছে যে এটা এই 2021-22 সালে সে সময় যখন লিখছিলাম তখন এটা হলো আমার কাছে মনে হয়েছে যে হলো একটা অবিশ্বাস্য অবিশ্বাস্য, মানে কোন জায়গায় আসলাম যে যে এটাও বাংলাদেশে হ্যাঁ আছে। এটাও বাংলাদেশ আসে। তখন আমি ওখানে 18 দিন ছিলাম বনের ভিতরে, ওদের সাথে ছিলাম, ওদের সাথে খাইছি ঘুরছি ওদেরই। তা সেই সময় আমার ফোনে ওই যে গাছে উঠলে আমি নেটওয়ার্ক পাইতাম। তা আসার পরে প্রথম আলোতে লিখছিলাম, আমার সম্পাদক মতিউর রহমান ওটা খুব সুন্দরভাবে ছাপিয়েছিল ফার্স্ট পেজে। তারপরে এটা খুব আলোড়ন সৃষ্টি করে। গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান ভাই উনি চলে গেছিলেন, উনি যাওয়ার পরে ওখানে টাওয়ার স্থাপন হয়। এখন আশেপাশের অনেক গ্রাম এটা সুবিধা পায় যে গ্রামে মনে করেন অনেক অনেক ফসল হয় যাদের, তারা হলো শহরে বেচতে চায়, দেখা যাচ্ছে অনেক দূর হেঁটে বা গাছে উঠে ফোন দিতে হতো, সেটা আর করতে হয় না, সহজেই ইন্টারনেট পাই। তাই এরকম হলো গৌর নদীর একটা স্কুল বরিশালের, ওখানে হলো আম, আমি গেছিলাম, যাওয়ার পরে দেখলাম যে ওখানে 300 মেয়ে পড়ে ফ্রি, যাদের বাবা কৃষক, রিক্সা চালায় এরকম পরিবারে। তারা তাদের হলো ক্লাস নিত হলো আপনার হলো অনলাইনে। এটা বিভিন্ন দেশের বাংলাদেশি প্রফেসররা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, তারা ক্লাস নিত ফ্রি, তাদের 100% পাস। তা আমি সেই স্কুল নিয়ে নিউজ করছিলাম যে গৌর নদীর এক ডিজিটাল স্কুল, এই স্কুলটা এখন হলো আগে আহ, চালা ছিল, এখন বিল্ডিং হয়েছে, পরিবর্তন এবং আসছে। আইডিয়াটা কত দারুণ যে আমরা দেখা যায় মহানগরীতে নানা সুবিধা পেয়ে আইডিয়াটা নাই, ওরাও একেবারে হ্যাঁ, অজপাড়াগায় বিশ্বের ওই বিভিন্ন। যে আমি বললাম যে বাংলাদেশে যে যার জায়গা থেকে নিজ চেষ্টায় কাজ করছে, এটা হলো একটা অদৃশ্য বিপ্লব, যেটা আসলে আমাদের চোখে ধরা পড়ে না সচরাচর। সেগুলো নিয়ে লিখি, যখন লিখি তখন মানুষ অবাক হয় যে হলো এটাও আছে, এটাও হয়, ও পারতেছে, ওর 2 পা নাই, 2 লাখ টাকা ইনকাম করে কিভাবে। আসলে বিষয়গুলো এত সহজ না, এর জন্য ওর অনেক স্ট্রাগল করা লাগছে, প্রত্যেকটা কাজেরই কষ্ট আছে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে প্রশ্নটা মনে হয় যে আমরা যারা, এখন তো অনেক পরিবর্তন হয়েছে, তারপরেও জানা এবং অনেকেই অভিভাবকরা বুঝতে চান না যে আসলেই ফ্রিল্যান্সার করে ইনকাম করা যায় অথবা আউটসোর্সিং করে নিজেকে এবং অনেককে চাকরিও দেওয়া যায়। আজকে এই মিথটা আমরা ভাঙবো, এটা কি আসলে কতটা বাস্তব হয়েছে এখন? অনেকটা বাস্তব হয়েছে, কারণ হলো এখন ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা অনেক বেশি, যারা ফ্রিল্যান্সিং করতো তারা উদ্যোক্তা হচ্ছে, এবং 10 জন থেকে শুরু করে 600 জনের কর্মসংস্থান করছে, এরকম অনেক আছে, হাজার হাজার ছেলে মেয়ে কাজ করতেছে যারা এখন ফ্রিল্যান্সিং থেকে উদ্যোক্তা হয়েছে। তা এবং এমনও তো হয়েছে যে যারা অনেক বড় বড় কোম্পানি, গুলশান বনানী বা এরকম বড় বড় হ্যাঁ হ্যাঁ, জায়গায় অফিসও নিয়ে নিয়েছে। নিজস্ব অফিস আছে, নিজস্ব হলো আপনার বহন আছে, মানে অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ। তাদের গল্পটা আমরা মানে অনেক কম জানি, ঠিক আছে, অনেক সময় জানানো হয় না। তাদের যাদের অনেক, এটা নিয়ে অনেক উপন্যাসও আমি করছি, যেমন হলো এবং ওই যে জুম শেফারের কাউসার বাড়ির কথা উঠে আসে, হ্যাঁ তিনি তো নিজস্ব অফিসেই করে ফেলেছেন এবং হ্যাঁ, যেটি বাংলাদেশের সবচেয়ে শুধু সেরা অফিস। জমশেপার না, এই যে আপনার রাজশাহীর একটা ছেলে আছে ফ্লিট বাংলাদেশ, রাইট। খায়রুল আলম, তা সে সে তো ফ্লিট গ্রুপ করে ফেলাইছে। হ্যাঁ, তার ওখানে অনেক ছেলে মেয়ে কাজ করতেছে। সে হলো রাজশাহীর মফস্বলে কি হয় দেখা যাচ্ছে যে চাকরি বাকরির খুব সমস্যা হয়। হ্যাঁ, কি করবে একটা ছেলে, বা ভালো বুদ্ধি পরামর্শ পান না। মানে অনার্স মাস্টার শেষ করে কোথায় চাকরি করবে? নিজ এলাকায় বলো চাকরি কর্মসংস্থান হচ্ছে, তার বলো ঢাকা ছুটতে হচ্ছে না। নিজ এলাকায় ভালো, তুমি যদি দক্ষ হও, চাকরি তোমার দুয়ারে আসবে, ঠিক আছে। তা ওই যে যারা ভালো করতেছে রাজশাহীতে, তার দুয়ারে চাকরিও চলে যাচ্ছে, ও রাজশাহী বসে নিজের বাসায় খাচ্ছে ঘুমাচ্ছে এবং তার নিজের
জেলায় কাজ করতেছে। এটাই হলো বড় পরিবর্তন। আমরা অনেক গল্প শুনলাম, পাশাপাশি আমরা একজন সাংবাদিক কিভাবে একজন আসলে উপন্যাসিক হয়ে ওঠে এবং পুরস্কার প্রাপ্ত এবং সমাজে নানা ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, সেই গল্পগুলো অনেকটা শুনলাম। কিন্তু আমরা যেই গল্পটা আসলে এখন নিয়ে যেতে চাই সেটা হচ্ছে তার লেখালেখির শুরু, অর্থাৎ এই সাংবাদিকতায় আসাই বা কিভাবে, আর তিনি কেন আসলে সাংবাদিকতার এই আইসিটি সেক্টরটা বেছে নিলেন, চলুন জানা যায়। আমরা যদি এখন একটু আসি যে এই উপন্যাস বলি বা উপন্যাসের মাধ্যমে এই যে চলচ্চিত্র হওয়া বলি, নাটক হওয়া বলি, সবই তো আসলে শুরুটা ছিল সাংবাদিকতা বা লেখালেখি থেকে। এই জায়গাটা আসা কিভাবে? আসলে এটা হলো মানে আমার প্রথম থেকেই ছিল যে কাজ করলে মানে বাংলাদেশের প্রথম সারির কোনো কিছুতে কাজ হুম। করব। তা সেটা আহ, করেছি এবং হলো আস্তে আস্তে মানে যখন সাংবাদিকতা মানে এই সাংবাদিকতা এবং এই যে বই লেখা এটা গল্প খোঁজা বা হলো তাদের নিয়ে ফিকশন করা, এটা দুইটার পরিপূরক। আমি যদি সাংবাদিকতা না করতাম আমি গল্প পেতাম না, আর ওই গল্প নিয়ে কোনো ফিকশনও হতো না। হ্যাঁ, রাইট। আমি সাংবাদিকতা করেছি বিদায় আমি গল্প পেয়েছি। রুটটা ওই ওই জায়গায়। গল্পকে আমি হলো সাহিত্যে রূপান্তর করছি এবং ওইটা আহ, কোনো নাটক ফিল্মেও পরিবর্তন মানে রূপান্তর হয়েছে। তা সব কিছুর মূলে বলো আমার সাংবাদিকতা আছে, কারণ আমার ওটাই হলো আমার মূল সোর্স। হুম। তা উম, আহ, এটা এটা হলো আমার হলো প্রথম কথা। দ্বিতীয়ত আমি অনেক মানে গুরু পেয়েছি, যেটা কে বলে যে হলো কবি রফিক আজাদ, হুম। তারপরে হলো বিচারপতি হাবিবুর রহমান স্যার, তারপরে এখন তো আমার বস মতিউর রহমান। মতিউর রহমান। হ্যাঁ, তা আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি বা শিখতেছি। আহ, তাদের প্রত্যেকের থেকে তো অনেক কিছু আসলে শিখেছেন, কিন্তু একটু বলবেন যে আসলে এই তিনজন মানুষ অথবা অসংখ্য মানুষ থেকে শিখেছেন, স্পেসিফিক্যালি এদের থেকে আলাদা আলাদাভাবে কোনো মানে স্মৃতির পাতা একেবারে অমলিন হয়ে আছে এরকম কোনো গল্প আছে? হ্যাঁ, মানে ওই যে আপনি যেটা বললেন যে লেখালেখি শুরুটা হুম হুম। কিভাবে কিভাবে লিখলেন আপনার গল্প, এই বা গল্প নাটক কেন হয়, মানুষকে টানে? হয়, তা এর পিছনে অনেক কারণ আছে, অনেক ছোট ছোট গল্প আছে। আমি ছোট করে বলি, সেটা হচ্ছে কবি রফিক আজাদ। আমি যখন 11-12 সালে তার ওখানে ধানমন্ডি 2-এর বাসায় নিয়মিত যাতায়াত ছিল, তখন একদিন আমি স্যারের বাসায় গেলাম। স্যার আমাকে বলল যে রাহিতুল আসছো? আমি বললাম যে জি স্যার আসছি। বলতে ওই গাছের গোড়ায় জুতা দুইটা নেও, নিয়ে মুচির কাছ থেকে সুন্দর করে রং করে নিয়ে আসো আর ছেঁড়া জায়গা সেলাই করে নিয়ে আসো। তা আমি জুতো দুটো হাতে নিয়ে দেখলাম এটা হলো 7-8 কেজি হবে, এত কাদা। তা আমি একটু অবাক হলাম, স্যার আমি মানে এই জুতা আমাকে কেন নিয়ে যাইতে বলতেছে, আর এটাও বা স্যার কি করবে? হ্যাঁ, আর স্যারের পায়ে তো নতুন জুতা রয়েছেই, এই জুতা দিয়ে কি করবে? তা আমি কোনো কিছু না চিন্তা করে আমি ব্যাগ খুঁজতেছি যে জুতা দুটো নিয়ে যাব। ভার্সিটিতে পড়ি, একটা আছে জুতা হাতে করে নিয়ে যাব, একটা ব্যাপার আছে। তা তখন হলো স্যার বলতেছে কি খোঁজো? আমি বলছি, স্যার ব্যাগ খুঁজে। কই হাতে করে নিয়ে যাও। তা আমি ওই জুতোটা হাতে করে নিয়ে গেলাম ওই সিটি কলেজের সামনে এক মুচির কাছে। মুচিও অবাক, এইটা কোথা থেকে কত টোকাই বছর নিয়ে আগের আসছেন, যত, রাইট। এটা কি করবেন? আমি বললাম যে এটা একটু পরিষ্কার করে ছিঁড়া জায়গাটা একটু সেলাই করে দেন। এবার বলছে যে হলো 30 টাকা লাগবে। আমি বললাম যে আহ, সেই সময় ছাত্র জীবন, টাকার খুব ক্রাইসিস। তা হলো তখন বললাম যে আপনি 25 টাকা নেন। 25 টাকাই ছিল আমার পকেটে। তখন হলো সে বলল যে আচ্ছা ঠিক আছে। তখন সে সুন্দর করে জিনিসটা পালিশ করে দিল, কাদা মাটি ময়লা একদম মুছে সেলাই টেলাই করে দিল। আমি আবার হাতে করে স্যারের কাছে নিয়ে আসলাম। স্যার বলল যে ও নিয়ে আসছো? দেখি, ও সুন্দর হয়েছে, ফেলাই দাও আবার। আমি একটু অবাকই হলাম। আগের চেয়ে বেশি অবাক হলো। হ্যাঁ, যে স্যার হলো এটা পরিষ্কার করতে বললো, নিয়ে আসলাম, ই করলাম, আবার ফেলাই দিতে বলতেছে না। তা আমি হলো আস্তে করে তুললাম, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসলাম, ওখানে আস্তে করে তুললাম। তারপরে বললো এখানে আসো। আমি গেলাম। বললো যে হলো কি বুঝলাম? আমি বললাম স্যার কি বুঝলাম? এবারে হচ্ছে দেখো তুমি যখন আমার বাসায় আসছিলা তখন তোমার দিকে কত মানুষ তাকাইছে। আমি বলছি কেন তাকাবে?
আমি আপনার বাসায় আসছি, আমার দিকে কেন তাকাবে? আসছি, আমি খেয়াল করিনি ওই ব্যাপার। কিন্তু তুমি যখন জুতো নিয়ে গেছো আইসো, কত লোক তাকাইছে? আমি বলছি অনেক লোক তাকাইছে, সিটি কলেজের মেয়েরাও হাসছে যে এই জুতা কোথা থেকে তুলে এনে টোকাই নিয়ে আইছে। মুচিও অবাক হয়েছে, কয় কি লেখা লিখতে হবে এভাবে যাতে সবাই তাকায়। এটা হলো আমার লাইফের একটা বড় শিক্ষা, যে একটা মানে পরে আপনি বুঝতে পারলেন যে আপনাকে যে আসলে একটা বড় লার্নিং দিল। হ্যাঁ, আমি ওইটাই ফলো করি যে আমি যে লেখা লিখবো সবাই যেন তাকায়, সবাই যাতে পড়ে। তা কবি রফিক হাজাদের ওই শিক্ষাটা আমার মাথায় এখনো গেঁথে আছে, যে হলো একটা জুতা দিয়ে আমাকে শিখিয়েছে যে হলো লেখাটা কিভাবে কেমন হবে। লেখা লিখতে হয়। একজন মানুষের একটা লেখা বা একটা কাজ যখন আসলে সমাজে বা আশপাশে প্রভাব ফেলে, এবং সেটা কতটা প্রভাব ফেলতে পারে একটু না বলে পারছি না। আমরা যতক্ষণ গল্প শুনছিলাম, এই যে রাহিতুল ইসলামের কল্যাণে তিনি যখন একটা গল্প লিখতে মধুপুর বনে যান, বলছিলেন যে সেখানে নেটওয়ার্কের এমন অবস্থা যে ফ্রিল্যান্সিং তো দূরের কথা, তিনি যখন নর্মাল একটা কথা বলবেন, অফিসের সাথে যোগাযোগ করবেন, সেখানে গিয়ে তাকেও গাছে উঠতে হয়েছে। এবং সেই অবস্থার দেখেন কতটা পরিবর্তন হয়েছে একটা লেখায়। যখন তিনি গেলেন এবং তুলে আনলেন, তারপরে সেখানে আপনার হচ্ছে গ্রামীণ ফোনের সিইও সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে না, এখানে তাদের কাজ করার সুযোগ আছে এবং এখানে অনেক আউটসোর্সিং ফ্রিল্যান্সাররা কাজ করেন। সেখানে তারা টাওয়ার স্থাপন করলেন এবং টাওয়ার স্থাপন করার ফলে আগের যে মানুষের আগ্রহ এবং এই গল্পের যে প্রভাব, এখন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সেখানে মানুষ এই আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং করছেন, করে তারা স্বাবলম্বী হচ্ছেন, বিদেশ থেকে ডলার নিয়ে আসছেন বাংলাদেশে। এই যে যে পরিবর্তনটা একজন সাংবাদিক হিসেবে বা একজন রাইটার হিসেবে কত বড় একটা ভূমিকা রাখে। এবং এর তিনি কিন্তু প্রতিদানও পেয়েছেন, মানুষের ভালোবাসা প্লাস হচ্ছে পাঠকের যে আগ্রহ তার প্রতি, পাশাপাশি নানা ধরনের অ্যাওয়ার্ডও পেয়েছেন। সর্বশেষ আপনি হুজ হু অ্যাওয়ার্ডও পেয়েছেন। এই অ্যাওয়ার্ডগুলো কিভাবে কেমন অনুপ্রেরণা দেয়? আসলে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই তো মানে আম, আনন্দের। তা হলো যখন কোনো অ্যাওয়ার্ড পাই মনে হয় যে হলো না, আমার লেখা সার্থক হয়েছে, হ্যাঁ, আমার লেখা মানুষ পছন্দ করছে। তা প্রতিটা অ্যাওয়ার্ডই যেই কারণে এই গল্পটা আনা, যে এখন ধরেন অ্যাওয়ার্ড তো আপনার কাছে অনেকটা ডাল ভাতের মতো, বিশেষ করে আপনাকে নিয়ে অনেক ফিচার হয়, লেখালেখি হয়, সব জায়গায় আপনি অনেক সম্মান পাচ্ছেন। সেই ক্ষেত্রে প্রথম যেদিন কোনো একটা অ্যাওয়ার্ডের জন্য আপনাকে ফোন করে, কেমন অনুভূত হয়েছিল? আসলে আমি কখনো অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না, হুম। ঠিক আছে, কিন্তু কোনো কাজ যদি আমাকে অ্যাওয়ার্ড এনে দেয়, তো ওইটা তো খুবই মানে ওই অনুভূতিটা তো খুবই আনন্দের। তা প্রথম অ্যাওয়ার্ডের অনুভূতিটাও ছিল ভালো, যে না, আমার লেখাই লেখাই আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা তো খুবই আনন্দের একটা ব্যাপার। আমরা দেখছিলাম যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে আগের যে মিথ, তা রাহিতুল ইসলামের লেখায় বা হচ্ছে নানা ধরনের মানুষের গল্পে কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা এটাও একটু জানতে চাই যে এই যে একটু আগে আমরা নেটওয়ার্কিং বা আউটসোর্সিং এর গল্প শুনছিলাম, যে কত কষ্ট করে মানুষগুলো কাজ করেন, তারা এখন সমাজ এবং দেশে প্রভাব রেখেছেন। ফ্রিল্যান্সারদের জীবনের কোনো গল্প তার মনে গেঁথে আছে কিনা? অনেক গল্পই তো গেঁথে আছে, যেমন হলো আমি যখন আউটসোর্সিং ও ভালোবাসার গল্প বইটা বের করলাম, তখন আহ, বইটা বের করার পরে যখন এই শর্ট ফিল্ম হলো, তানজিন তিশা এবং আরফান নিশো করলো, তখন বলো এর পরপরই 27টা বিয়ে হয়েছিল। আমি একটাই যেতে পারছি, কারণ হলো সে সময় মেয়ের বাবারাও বুঝতে পারছে যে আসলে এটা খারাপ পেশা না, ইনকাম ভালো। হ্যাঁ, তা একটা মনে আছে যে একটা ছেলেকে আমি ফোন দিছিলাম, ছেলেটার নাম হলো মিজানুর। ওই ছেলেটা তখন হলো ফোন দেওয়ার সাথে সাথে বলছিলাম, তোমার সাথে আমার কথা আছে, তোমার সাথে তো এর আগেও বসছিলাম, তো তোমার গল্পটা আমি আরেকটু জানতে চাই, হ্যাঁ, তোমার কি সময় হবে? তো ও হাঁপাইতে হাঁপাইতে বলতেছে যে হ্যাঁ ভাই বলেন, আমার সময় হবে। আমি তখন তার কাছ থেকে কিছু গল্প শোনার চেষ্টা করলাম, জানলাম। তা জানার পরে ওই গল্পটা আমি প্রথম আলোতে দিছিলাম, যে হলো সে হলো শিক্ষকতা ছেড়ে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, সেটা ছেড়ে ফ্রিল্যান্সিং করছিল, করে 7 লাখ টাকা আয় তার মাসে। তা আমি এই নিউজটা দিছিলাম। দেওয়ার পরে সে কিছুদিন পরে সে আমার কাছে মিষ্টি নিয়ে আসলো, অনেক মিষ্টি। বলছে ভাই মিষ্টি খাওয়াবো আপনার। আমি, কেন এটা এইগুলো কেন?
ও বলল যে হলো মনে আছে আপনি বলছিলেন যে তুমি হাঁপাচ্ছ কেন? আমি বললাম যে হ্যাঁ মনে আছে। আসলে হাঁপাচ্ছিল কেন? কয় কি ভাই আমি তখন আমার ভালোবাসার মানুষটা নিয়ে পলাচ্ছিলাম, আর এদিকে হলো আপনার ফোন, এখন আপনাকেও মিস করতে চাইনি আর ওরেও আমি ফেলায় রাখ মানে মানে ওই সময়টা আমি হলো করতে চাইনি, তা ওই সময়ই আপনার সাথে কথা বলছিলাম। তা আপনি যখন মানে মেয়ের বাপ মা আমার পরে হলো বিরক্ত, আমার কাছে মেয়ে দেবে না, তাই আমি মেয়ে নিয়ে পলাচ্ছিলাম, তখনই আপনি ফোন দিছেন। এখন আপনার নিউজটা পড়ার পরে মেয়ের বাপ আমার পিছ পিছ ঘুরতেছে। আমি এখন পাট নিচ্ছি যে হলো না ঠিক আছে এই ঠিক আমি এগুলোর ভিতরে না, এরকম করে আমি একটা এই যে ভাই আমার পেশাটাকে যে সম্মানজনক জায়গায় আপনি বোঝাই দিছেন, আমি এতদিন বলে বোঝাইতে পারতাম না যে আমি শিক্ষকতা করতাম, সেটাই আমি হলো কাজে লাগাইছি আমার ফ্রিল্যান্সিংয়ে, আমি একই কাজ করি কিন্তু ভিন্নভাবে। তা এটা করে আমি আমার ইনকাম ভালো ভালো, এটা বলো আপনি এক লেখায় বোঝাই দিছেন, যার কারণে তার 14 গোষ্ঠী এখন আমার কাছে আসতেছে, আমাকে ভালো বলতেছে। হ্যাঁ, এটা আমি এত বছর ধরে বোঝাইতে পারিনি, আপনারা একটা লেখায় বুঝে গেছে। ঠিক আছে, এই জন্য আপনাকে মিষ্টি খাইতে হবে। ঠিক আছে, তাই এই ধরনের অনেক ছোট ছোট গল্প আছে যেটা মনে গাঁথার মতন, যে একটা লেখা জীবন পরিবর্তন করে দেয়। ঠিক আছে, তাই এটা খুব ভালো লাগার, এইগুলো গেঁথে থাকে সব সময়, সব জায়গায় বলি। আমরা আসলে গল্প শুনছিলাম এবং গল্পগুলো আমাদেরকে এতই নাড়া দিচ্ছে যে এই যে সর্বশেষ যে গল্পটা করলেন যে আমরা এখন কিন্তু মানুষ সবাই সরকারি চাকরির পেছনে ছুটছি এবং ওই মানুষটা একটা সরকারি চাকরি করত এবং সেই চাকরি ছেড়ে কতটা সাহসী হলে বা কতটা তিনি নিজের প্রতি কনফিডেন্স থাকলে যে এখন তিনি কিন্তু আবার সেই সরকারি চাকরিরও কয়েকটা সমান বা তার চেয়ে বেশি তিনি কিন্তু পান, অর্থাৎ মাসে 7 লাখ টাকা। এখন হয়তো সেটি বেড়ে 8-10 লাখ টাকা বা আরও বেশি হয়েছে এবং তার আন্ডারে এখন অনেকে কাজও করেন, তার থেকে অনেকে কাজও শিখেছে। এই যে বড় পরিবর্তন, এবং এই বড় পরিবর্তনের ক্ষেত্রে আরও কিন্তু অনেক উদাহরণ আছে, গল্প আছে, সেইগুলো নিয়ে যদি একটু যাই তার আগে আমরা একটু বলি যে আসলে এই যে মানুষের যখন এত বড় বড় পরিবর্তন দেখেন তখন লেখালেখির আগ্রহটা কতটা বাড়ে বা বহুগুণ বেড়ে যায় এক কথায়, যে আসলে মানে লেখার কারণ হলো পরিবর্তনের জন্য। মানে একটা লেখা যখন আম, মানে লেখাটা যদি কারোর মানুষের কল্যাণে না আসে, সে লেখা লিখে তো লাভ নাই। আমি সেটাই বিশ্বাস করি এবং মানুষের কল্যাণের জন্যই লিখি। আর প্রত্যেকটা গল্প উপন্যাস লেখায় একটা মেসেজ থাকে, এটা যদি কোনো মানে আহ, তরুণ প্রজন্ম ভালোভাবে কানেক্ট করতে পারে, তাহলে নিজেকে শুধরাই নেবে অনেক কিছু থেকে, অনেক কিছু থেকে সে হলো মানে নিজেকে খুঁজে পাবে যে আমি কি করছি। মানে এখন দেখেন যে ছেলে মেয়েদের মানে আম, যুক্তির থেকে তর্ক বেশি, ঠিক আছে, উগ্রতা বেশি। ঠিক আছে, কারণ কি? কারণ হলো বইয়ের থেকে আমরা মুখ ফিরাই নিছি। আমাদের আমরা যখন জানার ক্ষেত্রে ইনপুট দেওয়ার হ্যাঁ, ক্ষেত্রে কমে গেছে। আমার জানার ক্ষেত্রটা কম, আমার পৃথিবীটা ছোট হয়ে আসতেছে। আমি আমি কোনো কিছু জানার Just হয়তো চেষ্টা মোবাইল করি না, আমি স্ক্রিনের মধ্যেই তর্ক আছি। করি, আমি তর্ক করি। তা ওই ওই জায়গাগুলোকে ওই জায়গাগুলো থেকে মুক্তি দিতে পারে একমাত্র বই। আপনি যখন সেক্ষেত্রে কথা বলতেছেন, আপনি যদি বই পড়েন নিয়মিত, আপনি যখন কথা বলতেছেন, সেই লেখাগুলো আপনার ব্রেনটা ডাউনলোড হইতে থাকবে, আর খুব স্মুথলিভাবে আপনি কথাগুলো বলতে পারবেন, খুব শুদ্ধ ভাষায়। খুব এটার জন্য আপনার পড়তে হবে। তা আমরা বই থেকে মুখ ফিরাই নিছি, তা মুখ ফিরায় মোবাইলের স্ক্রিনে আসছি। তা আমাদের উচিত যে বেশি বেশি বই পড়া। সেক্ষেত্রে আপনার পড়াশোনাটা বা এই যে আপনি যেভাবে সোর্স ডেভেলপ করেন বা সাংবাদিকতায়, আপনি তো এখন অনেক দিন ধরে সাংবাদিকতা করেন, আমরা যদি একটু ক্যারিয়ার টিপসের মতো সবশেষে দিতে চাই যে যারা আপনার মতো সাংবাদিক বা লেখক হতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আসলে লেখক হওয়াটা আসলে মানে যে যার ইচ্ছা মতন যা কিছু হইতে পারে, কিন্তু লেখক হওয়ার জন্য তাকে লেগে থাকতে হবে। হ্যাঁ, মানে লেগে থাকতে হবে, এবং যে কোনো লেখা হিট হইতেই হবে এরকম না, লিখে যাইতে হবে। যে আপনি হলো লিখলেন, কেউ পড়লো না, দরকার নাই, আপনি আপনি দেখেন, আপনি আনন্দ পান। হ্যাঁ, লেখাটা আনন্দ নিয়ে লিখতে হবে। লেখাটা আপনার হলো মানে এটা হলো একটা নেশা। ঠিক আছে, মানে
আপনি হলো যেটা বলতে চাচ্ছেন সেটা সুন্দর করে উপস্থাপন করা, মানুষ যাতে এটাকে হয়। আর এটা একবারে হবে না, এটা আস্তে আস্তে হবে। নিজেকে পরিবর্তন করতে গেলে আস্তে আস্তে করতে হবে, একবারে হইতে হবে না। যে ওই যে কিছু উদ্যোক্তাদের আমি দেখি কাজ করতে, যে পাশের বাড়ি মুরগির খামার দিছে, অনেক ডিম দিচ্ছে, হ্যাঁ। ওর বাসার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, ওর ভাল লাগতেছে না, ওরও খামার দিতে হবে। কিন্তু ওর পিছনের যে কষ্টটা, স্ট্রাগল, ত্যাগটা। কষ্ট, ওইটা বলেও দেখিনি। ও খামার দিছে, ওর মুরগি গেছে সব মরে, ঠিক আছে? তা ও ওর পিছনের গল্পটা জানতে হবে যে একবারে কোনো কিছু হয় না, একবারে তাল গাছে ওঠা যায় না। প্রত্যেকটা জিনিস, যে কোনো সেক্টরে যে কোনো কিছু করতে গেলে আগে দক্ষতা অর্জন করতে হবে। যদি তুমি দক্ষ হও, তোমাকে খুঁজে নেবে, তোমার কাউরের পিছনে ওই সিভি নিয়ে দৌড়াইতে হবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে যে কোনো বিষয়ে আগে দক্ষ করতে হবে। একটা যদি একটু বলি যে আপনি ধরেন লিখতেছেন, ফ্রিল্যান্সিং নিয়ে, আইটি নিয়ে তো অনেক লেখালেখি করেন। আপনি যদি এই কোনো একটা স্কিল শিখতে চান, এখন কোনটা শিখতেন? বা আমাদের যারা দেখতেছে এই মগজ ধোলাই, এই বুকস কর্নারের যে আয়োজনটা, তাদের কি পরামর্শ দেবেন যে এখন কোন কোন স্কিলগুলো তাদের শেখা উচিত? আসলে এখন হলো নিজেরাই বুঝে যাবে যে আমার কি করা উচিত। কারণ আমি মানে প্রতিনিয়ত আমাকে ডেভেলপ করতে হবে। বিশ্বের সাথে তাল মিলাই চলতে গেলে আমাকে আপডেট হইতে হবে। আপডেট হইতে গেলে এখন এআই এর উপরে জোর দিতে হবে। এআইটাকে কিভাবে ভালোভাবে ইউজ করা যায়। তো মনে করেন যে কোনো কিছু আগে নেগেটিভভাবে ওইটা প্রচার করি, নেগেটিভভাবে ইউজ করি। কিন্তু এই যে তথ্য প্রযুক্তি যে ভালোভাবে ব্যবহার করে অনেক ভালো কিছু করা যায়, এটা হলো আমরা হলো মানে করি না, মানে মানতে চাই না। আমরা কি করি, আমরা একটা মানে প্রযুক্তি পাইলেই ওইটা নিয়ে কিভাবে হলো উল্টোপাল্টা ছবি বানাইতে হবে, ইন্টারনেটে ছাড়তে হবে, মানুষকে হলো হেন করতে হবে, এরকমভাবে আমরা বলো এটাকে ভালোভাবে মানে ভাবি না, ঠিক আছে? তা নিজে নিজেই আপডেট হয়ে যাবে। যে আমাকে এখন যদি আপডেট না করতে পারি এআইয়ের সাথে, মানে আমি যদি তাল মিলাই চলতে না পারি, বা আমি যদি একই জায়গায় পড়ে থাকি, তাহলে এটা সব সেক্টরে যারা তথ্য প্রযুক্তিতে আছে তারা নিজেরাই নিজেদেরকে আপডেট করে। এটা বলার কিছু না, এটা সে বুঝে যায় যে আমি বলো পিছাই যাব যদি আমি নিজেকে আপডেট না করতে পারি। আমরা শুনছিলাম রাহিতুল ইসলামের সাংবাদিকতা জীবন, ঔপন্যাসিক জীবন, এবং একই সাথে তার বই নিয়ে ওটিটি এবং অন্যান্য প্ল্যাটফর্মে যে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে নাটক হয়েছে সেগুলো নিয়েও। অর্থাৎ লেগে থাকলে রাহিতুল ইসলামের যে কথা, আপনি যেমন আপনার পেশায় সফল হবেন, আপনি সেটা আউটসোর্সিং করেন, ফ্রিল্যান্সিং করেন, আবার আপনি সাংবাদিক হিসেবে লেখেন, অথবা আপনার স্বপ্ন যেই জায়গাটায় যেতে চান, লেগে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটু আবার জানতে চাই যে এখন তো 30টার মতো বই বের হলো, সামনে আসলে তার বইগুলো কি নিয়ে আসছে, অথবা এই যে বইগুলো লিখেছেন সেই বইগুলোতে তিনি কোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন? যদিও প্রত্যেকটা লেখক বা শিল্পী তার প্রত্যেকটা কাজকেই দাম দেন, একটু যদি বলেন যে কোন কোন বইগুলো আপনাকে বেশি দাগ কেটেছে বা বেশি মানে আপনাকে পরিচিতি দিয়েছে। আসলে দেখেন, তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করতে করতে তথ্য প্রযুক্তির বাইরেও আমার কাজ করতে হচ্ছে। যেমন এমন একটা বিষয় আমাকে নাড়া দিছে যে আমার ওইটা নিয়ে লিখতে হবে। কোনো মা বা কোনো বোনের চোখের পানি আমাকে খুব মানে নাড়া দিছে যে আমার এটা করতে হবে। এটা এই বইটা লেখা হলো একটা প্রতিবাদের ভাষা হিসাবে লেখা, যাতে আমি মানে কিছু করতে পারতেছি না, কিন্তু আমার বইটা বেরোলে যাতে কিছু একটা এটা ভূমিকা রাখবে। রাখে। যেরকম আমার শেষ বইটা প্রথমা প্রকাশন থেকে আসছে এবারের বইমেলায়, বাদলের কারাবাস। এই যে একটা মানুষ তাজমহল দেখতে যায় নামের ভুলে, বাদল সিং এর জায়গায় বাদল ফারাজিরে মানে সাজা দিয়ে দিল, এবং 18 বছর ধরে সে জেল, প্রথমে ভারত পরে বাংলাদেশে, এখনও তার মুক্তি মেলেনি। কিন্তু সে জেলের ভিতরে পড়াশোনা করছে, এবং সে হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ল পাস করছে, এবং নিজের আর্গুমেন্ট নিজে করতো সেই সময় তিনি। তা এই যে অতিরিক্ত 4 বছর পেরিয়ে গেছে, এখনও তার মুক্তি মেলেনি। বাবা অপেক্ষা করতে করতে মারা গেছে, মাটা এখন অপেক্ষায় আছে, দিন গুনতেছে যে ছেলেকে কবে বুকে জড়িয়ে ধরব, কিন্তু বাদলের মুক্তি মিলতেছে না। তাই এটা এটা লেখার পরে সমাজে একটা ব্যাপক প্রভাব ফেলছে। এটা নিয়ে মানববন্ধন হয়েছে, এটা নিয়ে অনেক নিউজ হয়েছে। তা এই বইটা লেখা কারণ হলো একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্য।
এটাই হলো আমার প্রতিবাদ, যে প্রতিবাদের ভাষা হলো সাহিত্য হবে, যে প্রতিবাদের ভাষা হলো আমার লেখা হবে। একটা এই লেখা, এই বই মুক্তি পাইছে, কিন্তু বাদল এখনো মুক্তি পায়নি। আমি এই বইটা নিয়ে আশাবাদী যে বাদলও একদিন মুক্তি পাবে। আমি এই লেখা, বাদলকে নিয়ে লেখা চালিয়ে যাব, এবং এই উপন্যাসটা অলরেডি অনেক আলোচনায় আসছে। অনেকে এটা নিয়ে বলছে যে একটা সাহিত্য যদি প্রতিবাদের ভাষা হিসাবে আসে, তাহলে মানুষ মানে কত ভালোভাবে এটাকে করে, জায়গায় দেশে বিদেশে সবাই এটা নিয়ে দাঁড়াইছে যে হলো বাদলের মুক্তি কবে, বাদলের মুক্তি চাই। এটাই একটা লেখকের জন্য বড় পাওয়া। এবং আমরা দেখলাম যে এই বইটা যদি রাহিতুল ইসলাম না লিখতেন তাহলে হয়তো আমরা এই বিষয়টা জানতামই না। তাহলে একটা বই বা একটা লেখা আমাদের সমাজ এবং এই বাস্তবতাকে কত করুণভাবে তুলে ধরতে পারে এবং কতটা আসলে বাস্তবভাবে তুলে ধরতে পারে, যে এই করুণ ইতিহাসটা তিনি তুলে ধরলেন, কিন্তু আসলে এখনো কিন্তু তার মুক্তি মেলেনি। আমরা আজকে এই দ্য বুকস কর্নারের আয়োজনে এবং এই মগজ ধুলের যে আয়োজনে আমরা বসছি, আমরা এই এই জায়গা থেকেও আমরা দাবি তুলতে চাই যে বাদল ফরাজি যে ছোট্ট নামের ভুলে এত বছর কারাবাস বরণ করছে, তার জন্য দ্রুতই মুক্তি মেলে। যেরকম হলো বাদলের আগে প্রথমা থেকেই আসছিল বুক পকেট, একটা মুক্তিযোদ্ধার প্রেমের উপন্যাস। হ্যাঁ, এটাও মানে একটা মুক্তিযোদ্ধা তার ভালোবাসার মানুষের চিঠি ও ছবি নিয়ে 50 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, এখনো বিয়ে করিনি। শুধুমাত্র তার ওই ভালোবাসার মানুষটাকে কথা দিয়েছিল যে দেশ স্বাধীন করে তোমাকে বিয়ে করব স্বাধীনভাবে, কিন্তু দেশ ঠিকই স্বাধীন করছে, কিন্তু ভালোবাসার মানুষটাকে পায়নি। তাই এই গল্পগুলো যে এই সাহিত্য আকারে ফুটিয়ে তুলছি, মানুষ জানছে তাদের ব্যাপারে, মানে মানুষ যে আগ্রহ করছে, এটাই আমার লেখালেখির মানে টেক ফিকশনের বাইরে যেগুলো একটা আসলে নিজেকে নাড়া দেয় হুম বা সমাজকে আসলে নাড়া দিতে কাজ করবে, সেগুলো নিয়ে রাইট। লেখেন। সামনের কি বই আসছে? সামনে আসলে আমি কিছু বই করতেছি, ওটা আসবে। যেহেতু বাদলের কারাবাস নিয়ে আমার মানে প্রতিনিয়ত একটা বলতে পারেন যে যুদ্ধ চলছে, এর ভিতরে টুকটাক কাজ করতেছি। যে সামনে আমার মানে একটা বই আসবে, যেটা হলো, বইয়ের নামই হলো বস, যেটা হলো বিএফ শাইন কলেজের এক স্যারকে নিয়ে লেখা। তিনি মারা গিয়েছেন, কিন্তু এত স্মৃতি রেখে গেছেন যে তার স্টুডেন্টরা সারা বাংলাদেশে, সারা বিশ্বে, এবং ওই স্যারকে কেউ ভুলতে পারেনি। এবং সে যাদেরকে শিক্ষা দিছে তারা হলো, মানে আমরা কি দেখি, আমি চরের মাস্টার লিখছি, এই যে চরে একটা ছেলে 1 লাখ টাকার চাকরি ছেড়ে চরে চলে গেছে ছেলে মেয়েদের জীবনকে উন্নয়ন করতে, কৃষকদের পাশে দাঁড়াইছে। এইগুলো সব সত্য কাহিনী। এই যে চরকে পরিবর্তন করা, একটা পরিবর্তনের গল্প, যেটা পদ্মায়ও মানুষ দেখছে এবং ফিল করছে যে আসলেই আমার বাংলাদেশ তো এমন যে গরিবরে আরও চুষে খাওয়া, তার যে ন্যায্য, কৃষকের যে ন্যায্য পাওনা সেটা পায় না। এগুলো সব ফুটাই তুলছে বইয়ে, তারপরে নাটক, টেলিফিল্মে। তা আমি ওই যেটা বলছিলাম যে শাইন কলেজের এই টিচারকে নিয়ে লিখতেছি। তাকে সবাই বস বলেই ডাকতো, এই জন্য এই বইয়ের নাম বস। একটা শিক্ষক তার ছাত্রছাত্রীর লাইফে এত ভূমিকা রাখতে পারে, এত স্মৃতি রেখে যেতে পারে, এটাকেই তুলে ধরছি। আর আমি মনে করি যে শিক্ষকদের নিয়ে বেশি বেশি লেখা উচিত। যারা মানে একটা শিক্ষকের কাছ থেকেই তো একটা তরুণ প্রজন্ম ভালোভাবে বেড়ে ওঠে, একটা পেশাও আবার উঠে আসবে। পেশাও উঠে আসে। তা আমি এর আরেকটা বই লিখতেছি কিশোর গ্যাং নিয়ে। এই যে বিভিন্ন এলাকায় দেখেন যে হলো কিশোর গ্যাং, এই যে মানে বেড়ে গেছে, হাতে চাপাতি রান্দা, অস্ত্র নিয়ে হলো ছিনতাই করছে, করতেছে। এই যে মোহাম্মদপুর বলি, মানে বিভিন্ন এলাকায় ছোট বড় কিশোর গ্যাং আছে। তা আমি একটা লিখছি, এই বইয়ের নামটা এখনো ফ্ল্যাশ করব না। তা এটা এটা নিয়েও একটা মেসেজ দিব, সেটা গল্পে গল্পে, যাতে মানুষ
নিজ পরিবারের সন্তানকে চোখে চোখে রাখে যে আমার ছেলেটা কি করছে, আমার মেয়েটা কি করছে। হ্যাঁ, এই এই যে মানে সমাজে মানে পরিবর্তনটা নিজ ঘরের থেকে হোক, পরিবর্তনটা নিজ ঘরের থেকে হোক, আমার যারা সন্তানের তাদের মাধ্যমে হোক। তাই এই মেসেজটা আমি পরবর্তী বইয়ে দিতে চাই আর কি। আর এমন সব পরিবর্তনের এজেন্ট হিসেবেই কিন্তু কাজ করছেন সাংবাদিক এবং লেখক হিসেবে এখন অনেক প্রতিষ্ঠিত রাহিতুল ইসলাম। আমরা সবশেষে তার কাছে ছোট্ট দুটো জায়গা জানতে চাইবো এবং তারপরে হয়তো এই গল্প আজকে এখানে ইতি টানবো, পরে হয়তো অনেক কথা হবে। রাহিতুল, আমরা শেষে যেই বিষয়টা জানতে চাই যে এই যে আপনি যেখানেই যান, এখন একটা কথা অলরেডি প্রচলন আছে যে আপনি যাওয়া মানে সেখানে একটা পরিবর্তন আসবে। এই যে যে একটা লাইন আপনার জন্য তৈরি হয়ে গেল, এ নিয়ে যদি একটু ছোট দুটো কথা বলেন। আসলে যেখানে যাই আসলে ওই মানে মাথায় ওইটাই নিয়ে যায় যে এখানে একটা পরিবর্তন দরকার। এখানে বিদ্যুৎ নাই, এখানে ইন্টারনেট নাই, এখানে স্কুলে মানে স্কুলে কোনো সমস্যা, এটা পরিবর্তন করা দরকার। হ্যাঁ, তা ওইটা ভেবেই যাই যে হলো এখানে যাচ্ছি যেহেতু এটা নিয়ে কাজ করতে হবে, এখানে একটা পরিবর্তন আনতে হবে। তা ওই পরিবর্তনের কথা মাথায় নিয়েই ওই এলাকায় যাই এবং ওই এলাকায় কাজ করি এবং ওইটাই তুলে ধরি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে হয়তো আপনার নতুন আরও বই নিয়ে আমরা সামনে গল্প করবো এবং আপনাকে এবং সবাইকে বলে রাখি যে অবশ্যই আপনারা মগজ ধোলাইয়ের সঙ্গে থাকবেন এবং মগজ ধোলাইয়ের যে পার্টনার অর্থাৎ দ্য বুকস কর্নার, যাদের আয়োজনে আজকে আমরা রাহিতুল ইসলামকে পেলাম, এবং আমরা হয়তো সামনে নতুন নতুন উদ্যোক্তা, নতুন নতুন যারা লেখক এবং যারা সমাজে প্রতিষ্ঠিত উদ্যোক্তা, প্রতিষ্ঠিত লেখক, তাদের নিয়েও গল্প করব। নতুন নতুন এরকম গল্পে অনেক বেশি রোমাঞ্চিত হব। নিজেদের যে জায়গা, সেই জায়গাটা হয়তো অন্য একটা ভিন্ন নতুন জায়গায় নিয়ে যাব, নিজেদের স্বপ্ন বাস্তবে রূপ দিব। থাকবেন মগজ দোলাইয়ের সঙ্গে, থাকবেন অবশ্যই আমাদের দ্য বুকস কর্নারের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।